আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে, আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশা সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশা সার্টিফিকেট দেখাইতে কই। শায়েক একটা ব্যাপারে আসলে জানার ছিল, এটা আসলে অনেকেই জানার জন্য আগ্রহী যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আর আপনি আসলে কোথা থেকে কতটুকু পড়াশোনা করেছেন, আর ছাত্র জীবনে আপনার রেজাল্টগুলো আসলে কেমন ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কয়েকদিন যাবত তাহেরি হুজুর শায়েক আহমদুল্লাহ নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন এবং খুবই বাজেভাবে কিছু কথাবার্তা বলেছেন, এবং উনি এও বলেছেন যে তোমরা যারা নিয়ে গর্ব করো, যারা নিয়ে লাফাও, তার শিক্ষাগত যোগ্যতা আছে, তার এই সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট আছে, অনেক কথাই বলেছেন। হয়তোবা আমরা অনেকেই জানি না শায়েক আহমদুল্লাহ সাহেবের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, বা উনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, বা উনি কোথা থেকে পড়াশোনা করেছেন, এটা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে। আমরা অনেকেই শায়েক আহমদুল্লাহ সম্পর্কে আসলে তার লেখাপড়া সম্পর্কে, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা আসলে অনেকেই জানি না। আজকে আপনাদেরকে শায়েক আহমদুল্লাহ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাবো, উনি কোথা থেকে কতটুকু লেখাপড়া করেছেন এবং ওনার রেজাল্ট কেমন ছিল বিস্তারিত জানাবো। আর তাহেরি হুজুরের বলতে চাই, হুজুর আপনি যে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন আর বলেন সার্টিফিকেট, শায়েক আহমদুল্লাহ লেখাপড়া করছে কওমি মাদ্রাসায়, আর কওমি মাদ্রাসায় কি বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট দেয়? বোকার মতো এইসব প্রশ্ন করেন না, আর এইগুলো নিয়ে ওয়াজের মাঠে ময়দানে লাফালাফি করেন না। মানুষের কষ্ট করা টাকা দিয়ে আপনার ওয়াজ করতে নেয়, হ্যাঁ, আর একজনের কুস্সা বলতে নেয় না। অতএব ওয়াজের মাঠে যান, কোরআন হাদিসের কথা বলেন, আর একজনের নিয়ে পড়ে থাকেন না। তাহলে ভিউয়ার্স চলেন, তাহলে আপনাদেরকে শায়েক আহমদুল্লাহর পুরা শিক্ষা জীবনের ডিটেলসটা শায়েক আহমদুল্লাহর কাছ থেকে শোনাই। শায়েক একটা ব্যাপারে আসলে জানার ছিল, এটা আসলে অনেকেই জানার জন্য আগ্রহী যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আর আপনি আসলে কোথা থেকে কতটুকু পড়াশোনা করেছেন, আর ছাত্র জীবনে আপনার রেজাল্টগুলো আসলে কেমন ছিল। শায়েক, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার মতো করে যদি একটু বিস্তারিত বলতেন। না না না, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। এটা আপনি বরং প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন, কারণ আমাদের অনেক ভাইদের জানার বিষয়, জানার দরকারও আছে। আমার জন্মস্থান হলো লক্ষ্মীপুর জেলায়। আমরা জনাব আলা সাহেব রহিমাহুল্লাহর নাম হয়তো শুনে থাকবো, ওনার বাড়ির পাশেই আমাদের বাড়ি, এবং লক্ষ্মীপুরের বর্তলী মাদ্রাসা, খুব নামকরা ঐতিহ্যবাহী মাদ্রাসা, বর্তলী মাদ্রাসা হয়ে আমরা বাড়িতে যেতে হয়। লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম, ওলামা একরামের গ্রাম বলা হয়, এবং এক বাড়িতেই, আমাদের পুরাতন বাড়িতে উমেদপুর বাড়ি বলে, সেখানে বলা হয়ে থাকে যে দারুল উলুম দেওবন্দ থেকে পড়ুয়া অনেক আলেম একই বাড়িতে ছিলেন, এবং সংখ্যাটা আমার মনে হয় একটু অত্যুক্তি হয়, কিন্তু কবরস্থানে গেলে যখন সব মাওলানা লেখা দেখি, যাদের মৃত্যু আমার জন্মের আগেও হয়ে গেছে, তো তখন বুঝতে পারি যে আসলেই অনেক ওলামা একরাম এখানে ছিলেন, যদিও সে ঐতিহ্য এখন একেবারে শূন্যের কোঠা। তো লক্ষ্মীপুরে আমার জন্ম। এরপরে মাদ্রাসার পড়াশোনা বা দিনী পড়াশোনা প্রথমে তো মা বাবার হাতেই শুরু, বাসায় শুরু, আমার মায়ের হাতে শুরু, আমার চাচার হাতে শুরু। এরপরে গ্রামে আমাদের স্কুলে ক্লাস 3 পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে আমি পড়েছি। এরপরে আমার বাবা আমাকে মাইজদি, অর্থাৎ নোয়াখালী জেলার যারা আছেন তারা জানেন, নোয়াখালীর জেলা শহর মাইজদি, এই মাইজদির অদূরে বোধহয় হরিনারায়ণপুর একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করান। দানামিয়ার হোটেল নামে একটা নামকরা হোটেল, যারা নোয়াখালীর আছেন তারা জানেন, এই হোটেলের মালিক ওই মাদ্রাসা করেছেন মূলত। তো সেখানে নুরানির পড়াশোনাগুলো আমি শুরু করি, একেবারে নুরানি, আলিম বাতাসা থেকে নুরানির প্রাথমিক 1, 2, 3 জামাত, কওমি মাদ্রাসা ছিল এটা, কওমি মাদ্রাসা, জি। সেখান থেকে আমি চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের গোয়ালিয়া মাদ্রাসায় পড়ি, বোধহয় উর্দু খানা শুধুমাত্র। এরপরে আমি চলে যাই হাতিয়াতে। হাতিয়া হুজুর রাহিমাহুল্লাহর কাছে নাহবে মীর আমি সরাসরি হুজুরের কাছে পড়ি, মিজান আমি ওনার কাছে পড়ি, এবং হাতিয়া হুজুর রাহিমাহুল্লাহ আমাকে, আমার নামটা, মজার বিষয়, আমার নামটা রেখেছেন হাতিয়া হুজুর রাহিমাহুল্লাহ। আমার নাম ছিল ভিন্ন, নাম ছিল আহমদ হুসাইন। তো হুজুরের কাছে যখন আমাকে নেওয়া হলো, আমি ছোট ছিলাম, মনে পড়ে এখনো। তো হাতিয়া হুজুর রাহিমাহুল্লাহ যেহেতু মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর হাতে বানানো শাগরেদ ছিলেন, মেহরুল রহমান চিনেন, তো তিনি আমাকে বললেন, আমার যে ওস্তাদ নিয়ে গেছেন তাকে বললেন যে আহমদ হুসাইন কেন? বললেন যে সমস্যা কি?
বলে যে নামের শেষে হাসান, হোসাইন, আলী এগুলো শিয়ারা চালু করছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু নামের শেষে আবু বকর হয় না, নামের শেষে ওমর হয় না, হাসান হোসেন আলী শুধু হয় কেন? এটা শিয়াদের একটা চক্রান্ত। আমাদের এই দেশে নামগুলো তারা রেখেছে। আমরা এমনি শুধু হাসান রাখবো, এমনি শুধু হোসাইন রাখবো, এমনি শুধু আলী রাখবো, কিন্তু নাম রাখলেই সেখানে আলী, হাসান, হোসাইন এটা একটা কমন ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকেও তো এইভাবে রাখা হচ্ছে না, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটা এইভাবে রাখা হচ্ছে না। যাই হোক, পরে উনি বললেন যে একটু চেঞ্জ করে দিই। তো আমরা বললাম ঠিক আছে, তো উনি নামটা রাখলেন। যাই হোক, এটা আমার হুজুর রাখলেন নামটা। জি জি, নামটা চেঞ্জ করে হুজুর রাখেন। এরপরে ওখানে নাহবে মীর এবং হেদায়েতুন নাহব পড়ি। যথাসম্ভব সনটা আমার মনে নেই আসলে, 88-র বন্যায় সম্ভবত ভয়াবহ আকারে হাতিয়াতে মানুষের প্রাণহানি হয়, আমরা বেঁচে যাই আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি ফেনী হয়ে চলে যাই হাটহাজারীতে। আমার এক উস্তাদ, হাটহাজারীর মুফতি শহীদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ মারা গেছেন, আমার উস্তাদ, ওনার কাছে চিঠি লিখে পাঠান। তো আমি আমার উস্তাদের পাশের রুমে ছিলাম এবং যতদিন হাটহাজারীতে ছিলাম ততদিন হাফেজ শহীদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহর খাদেম হিসেবে ছিলাম। যারা হাটহাজারীতে পড়েছেন তারা জানেন সেখানে হুজুরদের খাদেমদের এক বিশাল পাওয়ার থাকে। তো আমাদেরও সে পাওয়ার ছিল। আমি ছোট পিচি ছিলাম, কিন্তু জানতো যে হাফেজ শহীদুল্লাহ সাহেব হুজুরের খাদেম। অন্য ছাত্ররা খুব টাইট হয়ে থাকতো, জানে যে হুজুরদের খাদেমরা কোনো নোটিস করে দিলে অনেক সমস্যা হতে পারে। যাই হোক, সে মজার ইতিহাস। হাটহাজারী মাদ্রাসায় ছিলাম। সেখান থেকে যশোরের দরনা মাদ্রাসা জামিয়া আছে, সেখানে আসি। সেখানে এসে আমি পড়াশোনা করি, সরহবিকে আর পরীক্ষা দেবে ফাঁকে 10ম স্ট্যান্ড করি। সেখান থেকে তারপরে যা মেশকাতে ওই একই মাদ্রাসায় পড়ি, সেখানে 3 নম্বর স্ট্যান্ড করি। দাওরা ওখান থেকে পড়ি, সেখানে 2 নম্বর স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ। আমরা মার্কাজুদ দাওয়ার মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর যে মাদ্রাসার জাকারিয়া আব্দুল্লাহ ভাই আছেন, আমরা অনেকে চিনি ওনাকে। আমরা হাটহাজারীতে একই রুমে ছিলাম এবং হাফিজ শহীদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহর খাদেম হিসাবে আমরা একই সঙ্গে ছিলাম। পাশাপাশি তিনি এক জামাত উপরে ছিলেন এবং সেই সাথে আল্লাহ মাহমুদ শফি হাফিজাহুল্লাহর ছেলে আনাস মাদানী আজকে যাকে আমরা খুব বেশি আলহামদুলিল্লাহ, তিনিও জাকারিয়া আব্দুল্লাহ ভাইদের সাথে ছিলেন, অর্থাৎ আমাদের এক জামাত উপরে ছিলেন, কিন্তু আমরা পাশাপাশি ছিলাম। এরপরে আমি চলে আসি তো যশোরে। সেখানে এসে দাওরা শেষ করি। দাওরা বস্তু জাকারিয়া আব্দুল্লাহ ভাইয়ের সাথে পরীক্ষা দেই। জাকারিয়া আব্দুল্লাহ ভাই নিয়মিত ফার্স্ট হয়ে থাকেন বিভাগে, কিন্তু ওই বছর তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি 5 হয়ে গেলেন, 5 নম্বর, আমরা 2 নম্বর হই। এরপরে ইফতাপড়ি করলাম দারুল উলুমে। এ হলো মোটামুটি আমার পড়াশোনার জিন্দেগি, অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কম আছে।